আলোচনার জন্য স্টুডিওতে আছেন সানবীর রূপল, যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। রূপল, আজকে তারেক রহমান একটি আলোচনা সভা এবং মরহুমা খালেদা জিয়ার যে দোয়া মাহফিলে সেখানে বেশ কিছু কথা বলেছেন, কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। একটু যদি বিস্তারিত জানাতেন, সেখানে প্রতিশ্রুতিগুলো কীরকম ছিল এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে? জাফর, আজকে তিনি এমন একটি জায়গায় গিয়েছিলেন যেখানে নিম্ন বিত্ত মানুষ সেখানে বসবাস করেন, এবং কিছুদিন আগে আপনি একটি আগুনের খবর নিশ্চয়ই মনে আছে যে করাইল বস্তিতে আগুন লেগেছিল। আমি যদি বলতে চাই, ভৌগোলিক দিক থেকে ঠিক তার পাশেই দেশের সবচেয়ে অভিজাত এলাকা গুলশান, অর্থাৎ ঠিক পাশাপাশি দুটি জায়গা আমি নিয়ে অনেকদিন আগে একবার প্রতিবেদন করেছিলাম একটি, তখনও সেই বিষয়টি তুলে আনার চেষ্টা করেছিলাম যে ঠিক একটি লেক আছে যে সেই লেকের এক পাশে গিয়ে উচ্চবিত্তদের সমাজের বসবাস, আর আরেক দিকে হচ্ছে সমাজের সবচেয়ে নিম্নবিত্তদের বসবাস। তো সেখানে গিয়ে তারেক রহমান আজকে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিলেন সেটি হচ্ছে যে এই লোকগুলো আর আবাসন সংকটে ভুগবে না, এবং বলতে চাইছেন যে তিনি বেশ প্রতিশ্রুতিবদ্ধ যে ফ্যামিলি কার্ডের বিষয়, এবং ফ্যামিলি কার্ডটি কেমন হবে সে বিষয়ে তিনি বিস্তারিত বলেছেন। এবং আজকেও তিনি উল্লেখ করেছেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে 1 কোটি মহিলাদের কথা বলা হচ্ছে, এবং এটি বলছেন যে মহিলাদের নারী ক্ষমতায়নের একটি অংশও তিনি বলছেন, এবং আবাসন ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, যেটিতে তিনি বলছেন যে এটি বৈষম্য নিরসনে একটি ভূমিকা রাখবে, এবং সমাজের উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সন্তানরা যাতে আর অনেক দূরবর্তী অঞ্চলে বসবাস করেন সেটি যাতে বোঝা না যায়। এর পাশাপাশি বিএনপির আজকে আরেকটি আলোচনা সভা এবং সমাবেশ হয়েছে। সেখানে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যোগদান করেছেন। সেখানে তারা নির্বাচন নিয়ে বেশ কিছু কথা বলেছেন। একটু যদি বিস্তারিত জানাতেন, তারা আসলে নির্বাচন কেন্দ্রে কী ধরনের আলাপ করেছেন? জাফর, আজকে প্রথমেই আপনি একটু আগে যে প্রতিবেদনটা দেখলেন সেটির প্রথমেই যেটি আসছে যে ইলেকশন কারচুপির, বেশ কিছু আসনে কারচুপির একটা অভিযোগ তুলেছে বিএনপি নেতা, এবং পাশাপাশি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে। ইলেকশন এসছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে, এবং গতকালকে এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে তখন দেখা করেছেন, তখন তারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি কথা কিন্তু তারা উল্লেখ করেছে। এনসিপিও অভিযোগ করছে, অর্থাৎ এনসিপি এবং এনসিপির সহ যে জোট আছে 10 দলীয় জোট, সেই 10 দলীয় জোটের পক্ষ থেকে এনসিপি তারা কিন্তু গতকালকে বলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে, এবং আজকে আবার বিএনপি সেটির পাল্টা একটি অভিযোগ তুললো যে দুটি দল তারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে উচ্চপদস্থ লোকজনের সাথে বৈঠক করছে, এবং তারা ইসির সঙ্গে বৈঠক করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে উদারপন্থী নাকি উগ্রপন্থী দেশ চালাবে, ঠিক করবে সেগুলো নির্বাচন। কারণ বিএনপি নেতারা বারবারই বলছে যে ধর্মকে সামনে রেখে একটি দল তারা নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, এবং সেই বিষয়টি বারবার তারা তুলে আনার চেষ্টা করছে, এবং সেটিও জনগণের জন্য সতর্কবার্তা হিসেবে তারা নির্বাচনের প্রচারণায় তুলে ধরছে। বিএনপি কথা বলেছে, বিপরীতে এনসিপির গতকালকের আলোচনা আছে। আজকে কি বিএনপির যে বিরোধী পক্ষ অর্থাৎ জামায়াতের নেতৃত্বে যেই জোটটি হয়েছে তাদের দিক থেকে কোনো বক্তব্য আছে কিনা? জাফর, জামাত তারা একটি বড় একটি অনুষ্ঠান করেছে, অর্থাৎ দেশ গড়ার জন্য জামাত ইসলামী তারা বলছে যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা চায়, এবং সেটি হতে হবে শতভাগ। এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেওয়া হবে না, এবং সংস্কারের পক্ষে যে দলগুলো থাকবে তাদেরকে কাছে টেনে নিতে তাদের কোনো আপত্তি নেই। তো আজকে যে দিনব্যাপী একটি পলিসি সামিট অনুষ্ঠিত হয়েছে, এবং সেই অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। এই বিষয়ে একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসি সেই প্রতিবেদনটি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে দিনব্যাপী পলিসি সামিট। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিগণ এবং 30টি দেশের কূটনৈতিকদের সামনে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশ নিয়ে দলটির পরিকল্পনা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। 15 years of authoritarian rule of the previous regime, under which we saw the most horrific torture of opponents. সমাপনী বক্তব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া গ্রহণ করবে না দলের নেতাকর্মীরা। যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এইটাই আমরা গ্রহণ করব। স্বৈর মানসিকতা এর দেশ থেকে এখনো যায়নি, এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।
অভ্যুত্থানের মতো আগামী নির্বাচনেও তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জামায়াত আমিরের। প্রতিষ্ঠিত করা যায়। আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চায় জামায়াত, সে বিষয়টি নানা তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরলো আজকের এই পলিসি সামিটে। শুধু দেশ নয়, দেশের বাইরেরও লাখো মানুষ জামাত সম্পর্কে নানা প্রশ্নের উত্তর পাবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এমনটাই মত সংশ্লিষ্টদের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি জাফর। যেটি দেখলাম যে সামিট যেটি করেছে সেখানে আসলে তারা মূলত তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি বাংলাদেশকে নিয়ে সেরকম বিষয়ে আলোচনা করেছে, একটু বিস্তারিত জানাবেন। জাফর, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জামাত যেটি বলছে যে তারা প্রথমত নির্বাচনকে শতভাগ সুষ্ঠু অবাধ দেখতে চায় এবং এটি সব দলের একটি চাওয়া, এটি শুধুমাত্র যে জামাতের চাওয়া ঠিক তা নয়। এবং পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা কি তাদের সেই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছে। তাতে সংস্কারের পক্ষে যে কোনো দলকে তারা সঙ্গী করতে চায় এবং এই ক্ষমতায় গেলে ন্যায় বিচার ছাড় দেওয়া হবে না। এবং আপনি এই প্রতিবেদনের মধ্যেও একটি জায়গায় আপনি দেখেছেন যে তারা বলছিল যে ক্ষমতায় গেলে তাদের নেতাকর্মীরা তারা যে বৈধ সুবিধাও আছে সেটি যদি না নিয়ে পারেন তাহলে তারা নেবেন না। এই প্রতিশ্রুতি জামাত আগেও দিয়েছিল, আবারও সেই প্রতিশ্রুতির একটি পুনরাবৃত্ত করেছে বলে আমার মনে হচ্ছে। আবার সংস্কারের পক্ষের বিষয়টি নিয়ে বারবারই বলছে যে তারা সংস্কারের সবগুলো, এখন নির্বাচনের মাঠে যারা আছে তারা সবগুলো দলই আসলে এই জুলাই আন্দোলনের একসাথে আন্দোলন করেছেন এবং তারাই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তারাই ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন, তারাই স্বাক্ষর করেছেন, তারাই সবাই সংস্কারের পক্ষেই কথা বলেছেন। কিন্তু বিশেষ করে এখন হা না ভোটের গণভোটের যে বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে, সরকার যেখানে হায়ের পক্ষ নিয়েছে সেখানে জামাত এবং এনসিপি সহ তারা প্রকাশ্যেই হায়ের পক্ষেই নিয়েছে। তো সেক্ষেত্রে সংস্কারের পক্ষেই তারা তাদের মত তুলে ধরছে। জি, ধন্যবাদ রূপল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী সানবীর রূপল, জানাচ্ছিলেন আজকের দিনে যে রাজনৈতিক আলাপ আলোচনা সে বিষয়ে বিস্তারিত।